আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সাধারণ গণিতের 13 নম্বর অধ্যায় অর্থাৎ সসীম ধারা অধ্যায়টির 4 নম্বর লেকচার অনুষ্ঠিত হবে। এর আগে আমরা 3টা লেকচার করছি এবং 3টা লেকচারে আমরা 13.1 সমান্তর ধারা পুরোপুরি শেষ করে ফেলছি। আজকে আমরা 13.2 অধ্যায়ের সূচনা করব। আসো 13.2 অধ্যায়ের সূচনা করি। তো ক্লাসটি করার আগে অবশ্যই সামনে খাতা, কলম, ক্যালকুলেটর, বই এগুলো থাকতে হবে এবং ক্লাসটা শুধু করলেই হবে না, সাথে নোট করতে হবে। তো আসো আমরা প্রথমেই বিভিন্ন ধরনের সূত্র দেখব। দেখো আমরা এর আগে একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এই অধ্যায়ে আমরা শুরুতে একটা সূত্র দেখেছিলাম, সেটা হচ্ছে যে n সংখ্যক সাধারণ স্বাভাবিক সংখ্যা সমষ্টির সূত্র দেখছিলাম। দেখো এখন আমরা কি করব, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি দেখব আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি দেখব। এই অধ্যায়ে এই তিনটা সূত্রই হচ্ছে আসলে বিশেষায়িতভাবে কাজে লাগে আমরা যখন এমসিকিউতে করতে যাব অথবা অথবা খতে এই ধরনের নম্বরে এই ধরনের প্রশ্নগুলো আসে। তাই আমরা কি করব, এই দুটাকে দেখে নিই। আসো আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বলতে এটা বোঝায়, এই যে এটা মনে করো। প্রথমত n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলতে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, আর বর্গ বলতে বোঝাবে যে এই সংখ্যাগুলোর উপরে হবে বর্গ। এই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি জিনিসটা হবে এই রকম, আর এটা এভাবে চলতে থাকবে। কোনো একটা ধারা যদি এরকম হয় তাহলে সেই ধারার n সংখ্যক পদের সমষ্টি এরকম হবে। কীরকম হবে জানো, আমি তোমাকে লিখে দিই। সেটা হবে হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2। দেখো তার মানে কি, আমাদের কয়টা সংখ্যার বর্গের সমষ্টি চাচ্ছে, মানে ওই n এর মান তুমি যদি জানতে পারো তার মানে এখানে ওই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করা যায়। আমাদের তো প্রমাণ দেখার দরকার নাই, আমাদের জাস্ট সূত্রটা জানলেই হবে। আমি তোমাকে আরেকবার বলি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, অর্থাৎ প্রথমে আমাদের ধারাটা নির্ণয় করতে হবে। n সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে কি, এখন n এর মান যত হবে সেটা এখানে বসাই দিলে তত সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি পাবা। n এর মান যদি 3 বসাও তার মানে কি করবা, n এর মান যদি তুমি 3 বসাও, আমি তোমাকে দেখাই। n এর মান যদি তুমি 3 বসাও তাহলে তুমি কোন ধারার সমষ্টি পাবা, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। n এর মান যদি তুমি 5 বসাও তাহলে কোন ধারার সমষ্টি পাবা, তুমি পাবা হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার। মানে বুঝতে পারছো। আর আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়ের সূত্রটা এরকম। দাঁড়াও, কে আসলো তাকে একটুখানি দিয়ে আসি। আসসালামু আলাইকুম, এত লেট কেন? এমনিতেই তো আজকে আমার লেট, তারপরে তোমাদের লেট। আচ্ছা দেখো, আমি মাত্রই ক্লাসটা শুরু করলাম এই সূত্রটাই দেখাইছি। তারপরে দেখো এবার আমাদের বলতেছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, তার মানে ধারাটা কেমন হবে, ধারাটা হবে হচ্ছে এরকম, যেটা 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব, মানে এভাবে চলতে থাকবে। এখন n এর মান যত হবে তত বসাই দিলেই সমষ্টি পাওয়া যাবে। তাহলে এটা সমষ্টি নির্ণয়ের সূত্রটা কীরকম, এটা তো খুবই সহজ। তুমি যদি ওই যে স্বাভাবিক সংখ্যাটা জানো তাহলে এটা মনে রাখাও সহজ। Sn ইজিক্যাল টু হবে এরকম, দাঁড়াও আমি লিখি, এটা হচ্ছে এরকম হবে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2, তারপরে দিবা স্কোয়ার, পুরাটার উপরে স্কোয়ার দিবা। এটা হবে আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। অর্থাৎ এই সূত্রে তুমি যদি n এর মান 3 বসাও তাহলে তুমি কার সমষ্টি পাবা জানো, তুমি পাবা 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব। তুমি যদি n এর মান 5 বসাও তাহলে প্রথম 5টা পদের সমষ্টি পাবা, মানে 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব যোগ 4 কিউব যোগ 5 কিউব। এই হচ্ছে দুইটা সূত্র, মানে আগে আমরা একটা সূত্র শিখছিলাম, এখন দুইটা শিখলাম। তার মানে আমরা এই অধ্যায়ের টোটাল কয়টা সূত্র শিখছি আমি তোমাকে দেখাই, মানে বিশেষভাবে সমান্তর ধারা, গুণোত্তর ধারা তো দুইটা চারটা সূত্র আমরা শিখছি। আর আমরা এবাদেও আরও 3টা সূত্র শিখলাম, সেটা হচ্ছে যে এরকম। প্রথমটা এরকম, প্রথম যদি 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 প্লাস ডট ডট থাকে তাহলে এই ধারার সমষ্টি Sn ইজিক্যাল টু তুমি লিখতে পারবা n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2। আমরা এটা 13.1 শিখছি। তারপরে আমরা শিখলাম যদি এরকম হয় 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এভাবে চলতে থাকে, তাহলে এই ধারার সমষ্টি Sn সমান তুমি লিখতে পারবা n ইন্টু n প্লাস ওয়ান তারপরে 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2।
তোমার যদি ধারাটা এরকম থাকে মানে ঘন n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব তারপরে ডট ডট থাকে, তারপরে তাহলে এই ধারার সমষ্টি তুমি Sn সমান লিখতে পারবা হচ্ছে এই যে এটাই, তারপরে স্কোয়ার করতে হবে আর কি, তাহলে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। আচ্ছা, আর এখানে n এর পরিচয় কি? n হচ্ছে এই ধারাগুলোর পদ সংখ্যা, তাহলে n এর পরিচয়টা আমি লিখে দিই, n হচ্ছে ধারাসমূহের পদ সংখ্যা। এখান থেকে কিন্তু আমাদের ক নম্বর প্রশ্ন আসে, এমসিকিউ প্রশ্ন আসে, তাই এগুলো একটু গুরুত্বপূর্ণ হবে দেখবা। তার মানে দেখো তো, এই স্বাভাবিক সংখ্যার যে ধারার সমষ্টি আর স্বাভাবিক সংখ্যার ঘনের যে ধারার সমষ্টি সেটার মধ্যে মিল আছে। সেটা হচ্ছে যে এই স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি তাকে যদি তুমি স্কোয়ার করো তাহলে এটার পাবা। তার মানে এটাকে তুমি এইভাবে লিখতে পারো আর কি। আমি তোমাকে একটু দেখাই কিভাবে লিখতে পারবা। এটাকে তুমি লিখতে পারবা এইরকম, দেখো মানে ব্যাপারটা এরকম না যে আমাদের এখানে একটা ধারা হচ্ছে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 তারপরে ডট ডট ডট, আর এদিকে আরেকটা ধারা আছে 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব যোগ 4 কিউব, এইভাবে চলতেছে। আচ্ছা, এটার মানে কি জানো? এটার মানে আমরা জানি হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। আচ্ছা, আর এটার আমরা কি জানি? এই দুটো কখন সমান হবে বলো তো? তুমি যখন এটাকে স্কোয়ার করে দিবা তখনই তো দুটো সমান হবে, কারণ কি এই যে এটাকে স্কোয়ার আর এটা সমষ্টি তো তুমি অলরেডি জানো, সেটা কি তো কত এটাই। তাহলে মানে বুঝতে পারছো, মানে এই স্বাভাবিক সংখ্যার যেই সময়ের ধারা, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে ধারা সেটাকে আমরা স্কোয়ার করে দিলে এটা সমান হবে। সামনে আসো, সুন্দর করে আমি লিখে রাখছি, বই আছে। তো প্রথমে এটা হচ্ছে আমাদের এই যে এটার আর কি প্রমাণ, এই যে আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এটার প্রমাণটা এখানে দেখানো আছে, দরকার নাই। শুধুমাত্র এই যে এই সূত্রটা মনে রাখলে আমাদের জন্য সব কিছু ডান। এটা মনে রাখতে হবে যে Sn is equal to n into n plus 1 into 2n plus 1 divided by 6। এটা আমাকে মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে? তারপর আসবে ঘনেরটা, যে n সংখ্যক, দেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এটা কি বের করলাম? এটা আমরা দেখো এখানে এই যে এটা প্রমাণ করলাম। তাহলে এটা যেহেতু প্রমাণ করে ফেললাম, তারপরের কাজ আসে কি, এই যে আমাদের এই তিনটা সূত্র আসলে আমরা এই অধ্যায়ে স্পেশালি শিখছি। যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি সেটা শিখছি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি শিখছি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি শিখছি। এই দুইটার মধ্যে মিল আছে, সেটা হচ্ছে যে এটাকে বর্গ করে দিলে এটা পাওয়া যায়। এখানে স্কোয়ারটা এখানে হবে না, এখানে হবে। এটা একটু ভুল ছিল, আমি তোমাকে দাঁড়াও ঠিক করে দিই। এই স্কোয়ারটা এখানে না হয়ে কোথায় হবে? এখানে হবে। সেজন্য দেখো মিল কি, 1 কিউব প্লাস 2 কিউব যোগ 3 কিউব প্লাস ডট 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 n কিউব, এটার সমান হবে হচ্ছে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 স্কোয়ার। এটা কিন্তু আমাদের বহুপদী প্রশ্নের মধ্যে আসতে পারে, তাই এতদূর পর্যন্ত একটু মনে রাখতে হবে। তুমি বলো এই তিনটা সূত্র বুঝছো কি বোঝো নাই? কিছু মনে রাখা লাগবে না, জাস্ট এই তিনটা সূত্র মনে রাখতে হবে। এই তিনটা সূত্র মনে থাকবে? বলো 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 কিছু বলো, বুঝছো কিনা এতটুকু? বুঝেছো? বুঝেছো তাই না? আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে এখন নতুন একটা ধারা শুরু করব। এখন কিছু কাজ দেওয়া আছে, এই কাজগুলো তোমরা একাই পারবা। যে n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি, আমি তোমাকে একটু হিন্টস দিয়ে দিই, এটা যদি তুমি করতে চাও। ক নম্বরটা দেখো, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার জোড় সংখ্যার সমষ্টি। তার মানে n সংখ্যক জোড় সংখ্যা বলতে কি বোঝাবে? প্রথমে 2 আসবে, তারপরে 4 আসবে, তারপরে 6 আসবে, তারপরে 8 আসবে, ধারাটা এইভাবে চলতে থাকবে না? তাহলে দেখো এখানে ধারাটার প্রথম পদ হচ্ছে 2, আর এখানে পার্থক্য কত? এখান থেকে এখানে 2 বাড়ছে, এখান থেকে এখানে আমাদের 2 বাড়ছে, এখান থেকে এখানে আমাদের 2 বাড়ছে। তার মানে কি সাধারণ অন্তর d = 2। তাহলে আমরা যে এটা তার মানে একটা সমান্তর ধারা, আর সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি তুমি কি জানো? n/2 × 2a + n-1 × d। তাহলে এখানে তুমি a আর d এর মান বসাই দিবা, a আর d এর মান বসাই দিলেই তুমি এই যে এই ধারার প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টিটা পেয়ে যাবা। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যা বর্গের সমষ্টি কিভাবে করবা? এটাও সেম ভাবে করবা। এটা তোমাদের HW দেওয়া থাকলো, অতটা গুরুত্বপূর্ণ না।
চাইলে চেষ্টা করতে পারো তোমার হাতে যদি টাইম থাকে। আমরা আস্তে আস্তে আসো আমাদের গুণোত্তর ধারার মধ্যে ঢুকবো। এবার আমরা শুরু করব হচ্ছে আমাদের মেইন পড়াশোনা, সেটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে আসো আমরা প্রথমে শিখবো যে আসলে গুণোত্তর ধারা কাকে বলা হয়। দেখো নামের মধ্যেই কিন্তু আসলে উত্তর লুকায় থাকে। আমরা এখন শিখবো হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। এখন আমরা শিখবো হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। তো আসো নামটা আগে বিশ্লেষণ করি। গুণোত্তর, গুণোত্তরের মধ্যে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে গুণ যোগ উত্তর। আসলে তুমি বলো তো, তোমাকে যখন বলা হবে তোমার বাবার উত্তরসূরি, তার মানে কি তুমি তোমার বাবার পরে এসেছো। তোমার বাবার উত্তরসূরি মানে তুমি তোমার বাবার জায়গাটা নিবা ভবিষ্যতে, এরকম বোঝায়। উত্তর বলতে বোঝায় হচ্ছে পরে, তার মানে গুণ উত্তর মানে কিছু একটা গুণ হবে পরে। কিরকম? যেমন দেখো আমরা যদি একটা ধারা লিখি, যেটা আমাদের সমান্তর ধারা হবে না, নতুন একটা ধারা হবে। কেমন? আমরা মনে করে লিখলাম 2 যোগ 4 যোগ 8 যোগ এখানে 16, এভাবে চলতেছে ধারাটা। এই ধারার মধ্যে বিশেষত্ব কি? দাঁড়াও আমি তোমাকে দেখাই। হ্যাঁ সোহান, কেমন আছো? ভালো আছো? দেখো এই ধারার বিশেষত্ব কি? এই ধারার বিশেষত্ব হচ্ছে এখান থেকে এখানে গেলে আমরা প্রথমে দেখি এটা সমান্তর ধারা কিনা। দেখো এখান থেকে এখানে গেলে বাড়ছে 2, এখান থেকে এখানে গেলে বাড়ছে হচ্ছে 4, এখান থেকে এখানে গেলে বাড়ছে হচ্ছে 8। তার মানে কি আমাদের আসলে যেই অন্তর মানে দুইটা পদের বিয়োগফল সেটা সমানভাবে বাড়ছে না। তার মানে এই ধারাটা কোনোভাবেই আমাদের সমান্তর ধারা হবে না। আমরা বুঝে গেলাম এটা সমান্তর ধারা না। তাহলে এবার আমরা নতুন একটা ধারার সাথে পরিচিত হব, সেটা কি? গুণোত্তর ধারা। গুণোত্তর ধারাকে ভাঙলে আমরা পাই হচ্ছে গুণ যোগ উত্তর, মানে কিছু একটা তো গুণ হচ্ছে, মানে এই পদ থেকে এই পদে যাইতে গেলে আমাকে একটা সংখ্যা গুণ করতে হচ্ছে। সেটা কত বলো তো? আমাকে 2 গুণ করতে হচ্ছে। এই পদ থেকে এই পদে যাইতে গেলে আমাকে আরেকটা সংখ্যা গুণ করতে হচ্ছে, সেটা হচ্ছে 2 গুণ করতে হচ্ছে। এই পদ থেকে এই পদে যাইতে গেলে আমাকে আরেকটা সংখ্যা গুণ করতে হচ্ছে, সেটা হচ্ছে 2 গুণ করতে হচ্ছে। দেখো তো গুণটা উত্তর পদে করছি আমরা। উত্তর পদ বলতে পরের পদ। এই উত্তর পদ মানে কি বলতো? উত্তর পদ মানে হচ্ছে পরের পদ। উত্তর পদ, উত্তর পদ মানে হচ্ছে পরের পদ। তার মানে আমরা গুণটা কি করতেছি? গুণটা করতেছি আমাদের উত্তর পদে। কত গুণ করতেছি? 2 গুণ করতেছি। তাহলে এখন এই দুইটাকে আমরা কি নাম দিব? এই যে আমরা যেই সংখ্যাটাকে গুণ করতেছি সেটাকে আমরা আসলে নাম দিই, এই যে যেই সংখ্যাটা গুণ করতেছি এটাকে আমরা নাম দিই হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত। এখন আসো আমরা নতুন একটা ধারা পাইলাম। তার মানে কি যে ধারার ক্ষেত্রে আমাদের কি যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সমান থাকে তাকে আমরা গুণোত্তর ধারা বলি। তো এটাকে গুণোত্তর ধারা কেন বলা হয়? ওই অনুপাতটা একটা পদ থেকে আরেকটা পদে যাইতে গেলে গুণ করতে হয়। যে কোনো একটা পদ থেকে পরের পদে যাইতে গেলে ওই অনুপাতটা গুণ করতে হয়, যার কারণে এটাকে আমরা বলি হচ্ছে গুণোত্তর ধারা। তুমি আমাকে বলো যে এটাকে কেন গুণোত্তর ধারা বলা হয়, এটা তুমি বুঝতে পেরেছো কিনা? বলো, বুঝতে পেরেছো এটাকে কেন গুণোত্তর ধারা বলা হচ্ছে? বলো বলো বলো, রেসপন্স করো। রেসপন্স না করলে হবে? আমি কাদের পড়াচ্ছি? রেসপন্স কেন করছে না? বলো, শুনতে পাচ্ছো বা বুঝতে পারছো কিনা? শুনতেছি। আচ্ছা ঠিক আছে, পাচ্ছি। ঠিক আছে। তাহলে আমরা এতদূর পর্যন্ত বুঝলাম যে এটা সাধারণ অনুপাত। এবার আসো আমরা একটা জিনিস, আমরা ওই যে আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করতাম, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করতাম। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে, গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের যে প্রথম পদ, প্রথম পদ এটাকে আমরা এ দ্বারাই প্রকাশ করি। আর আমাদের যে সাধারণ অনুপাত, আমাদের ওই ক্ষেত্রে ছিল সাধারণ অন্তর, আর এই ক্ষেত্রে আমাদের হবে সাধারণ অনুপাত। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর হচ্ছে রেশিও, আর দ্বারা বোঝা হচ্ছে রেশিও, তাই এটাকে আমরা সাধারণ অনুপাত লিখি। ঠিক আছে? তার মানে দেখো আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি করতে পারি, কি করি? প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, আর সাধারণ অনুপাতকে কি করি? আর দ্বারা প্রকাশ করি। আর অর্থ কি? মানে এখানে আর এর যে সংজ্ঞা সেটা হচ্ছে যে এটা, আর এর যে সংজ্ঞা সেটা হচ্ছে এটা। আর ইজিক্যাল টু হবে যে কোনো পদ, এখানে হবে যে কোনো পদ, যে কোনো পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ, পূর্ববর্তী পদ। তার মানে কি আমাদের ওই ক্ষেত্রে ছিল ডি ইজিক্যাল টু যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ, আর এখানে আর এর মান হবে যে কোনো পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ। এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ সূত্র, প্রত্যেকটা অঙ্কেই দেখবা কাজে লাগতেছে, তো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। তো এটা আমাদের গেল।
এখন আমরা কি করব, আমরা এর আগে বলছিলাম যদি আমরা কোনো একটা সমান্তর ধারার এ এর মান এবং বি এর মান জানি তাহলে ওই সমান্তর ধারার সব কিছু জানি। তো এই গুণোত্তর ধারার ক্ষেত্রেও সেম, আমরা যদি কোনো একটা গুণোত্তর ধারার এ এর মান এবং আর এর মান জানি, অর্থাৎ প্রথম পদ এবং সাধারণ অনুপাত জানি, ওই গুণোত্তর ধারার সব কিছু জানি। কিভাবে জানি আসলে আমি তোমাকে লিখে দিই। মনে করো কোনো একটা গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে আমাদের এ আর সাধারণ অন্তর ডি, তার মানে ওই ধারাটা কেমন হবে জানো? তার মানে ওই ধারাটা এরকম হবে। ধারাটি দেখো, প্রথম পদ তো প্রথমেই বসবে, তার মানে এ হবে। তারপরে কি হবে দেখো তো, যে কোনো একটা পদ থেকে পরের পদে যাইতে গেলে সাধারণ অনুপাতটাকে আমরা গুণ করতেছি, তাহলে পরের পদ কত হবে বলো তো? এ ইন্টু আর হবে। তার মানে এটাকে আমরা শুধু এ আর লিখতে পারি। আচ্ছা, তারপরে দেখো, আমরা যদি এখান থেকে আবার তৃতীয় পদে যাইতে চাই, তাহলে এর সাথে আবার সাধারণ অনুপাতকে গুণ করতে হইতো। তার মানে কত? এ আর ইন্টু আর। তার মানে এ আর ইন্টু আরকে তুমি একসাথে কি লিখতে পারো? এ আর স্কোয়ার। এইভাবে চতুর্থ পদ হবে এ আর 3 তার মানে এইভাবে ডট ডট ভাবে চলতে থাকবে। এটা হবে আমাদের ধারা, ঠিক আছে? এটাই হবে আমাদের ধারা। যেমন আমি তোমাকে এই যে একটা উদাহরণ দিয়েছিলাম, এটা আমাদের একটা গুণোত্তর ধারা। কেন? কারণ এখানে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের যেই অনুপাত সেটা হচ্ছে আমাদের সমান। তুমি বলো, আমি তোমাকে যতটুকু পর্যন্ত এতক্ষণ বোঝাইলাম বুঝেছো কিনা? এখন আমাদের এখান থেকেও আমাদের দুইটা সূত্রই আমরা পাবো। একটা সূত্র পাবো হচ্ছে এনতম পদ নির্ণয়ের জন্য সূত্র, আর এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের জন্য সূত্র। তাহলে এখানে 13.2 এর জন্য আমাদের সূত্র দুইটা। প্রথম সূত্র হচ্ছে এনতম পদ নির্ণয়ের জন্য, এনতম পদ কত হবে সেটা নির্ণয়ের জন্য সূত্র পাবো। আর আমাদের প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি, এটার জন্য একটা সূত্র পাবো। এই দুটো সূত্র যদি আমরা শিখে নিতে পারি অথবা মনে রাখতে পারি, আমাদের জন্য এই অধ্যায়টা আসলেই সহজ। তাহলে এখন আমরা কি করব, আমরা আসলে এই দুটার জন্য সূত্র দেখব। তা আসো আমরা সূত্রগুলো দেখি, তারপরে আমরা মনে করো ম্যাথ শুরু করে দিব। আমাদের এই গুণোত্তর ধারা সম্পর্কে এতটুকু জানলেই এনাফ, আই থিঙ্ক এনাফ। তো দেখো, আমরা ধরি যে কোনো একটা গুণোত্তর ধারার গুণোত্তর ধারার প্রথম পদকে মনে করো আমরা এ দ্বারা প্রকাশ করলাম, তারপরে এবং সাধারণ অনুপাত এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই গুণোত্তর ধারার এনতম পদ কি হবে দেখো। অতএব এই গুণোত্তর ধারার এনতম পদ এটাকে তুমি চাইলে বইয়ে প্রমাণ আছে দেখতে পারো, অথবা শুধু সূত্রটা মনে রাখলে হয়। সেটা হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে এনতম পদ। আমি আবার লিখি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাকে লিখতে পারবা এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবং এই গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি। এন সংখ্যক পদের সমষ্টির ক্ষেত্রে আসলে দুই রকম হয়। মনে করে এটা আর এর মানের উপরে ডিপেন্ড করে। আমাদের আর এর মান কি হইতে পারে, একবার একের চেয়ে বড় হইতে পারে, আর এর মান একের থেকে বড় হইতে পারে, কোনো সময় আর এর মান একের থেকে ছোট হইতে পারে। যখন আর এর মানটা আমাদের একের থেকে বড় হবে, তখন আমাদের এন সংখ্যক পদের সূত্রটা নির্ণয় এরকম হবে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে হবে আর মাইনাস ওয়ান। আমাদের যদি এটা হয়, মানে আর এর মানটা একের থেকে ছোট হয়, তখন আমাদের এটা এরকম হবে এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। তুমি বলো এই সূত্রগুলো কি তুমি জানো? এর আগে করছো না এই অধ্যায়? তাহলে এই অধ্যায় যখন করছো, তাহলে তুমি এই সূত্রগুলো নিশ্চয়ই জানো কি জানো না বলো তো? জানো এই সূত্রগুলা? বলো, আমি তোমাকে আরেকবার রিভিউ করে দিই। আমাদের এই যে আমি যে ডিভাইডারের এই পাশে যেইগুলো লিখলাম, আমাদের এই অধ্যায়ের অঙ্ক করতে আসলে এই জিনিসগুলোই লাগবে। আমি তোমাকে সুন্দরভাবে বুঝাই দিই। দেখো, আমাদের এখানে প্রথম কথা একটা জিনিস ক্লিয়ার করি, এই যে আর, এই আর এর মান কখনো একের থেকে বড় হইতে পারে। তার মানে কত? 2 হইতে পারে, 3 হইতে পারে, অথবা 2.5 হইতে পারে, যে কোনো সংখ্যা হইতে পারে, মানে বিশেষ করে একের থেকে বড়।
আবার এই আর এর মানটা একের থেকে ছোট হইতে পারে, হাফ হইতে পারে, 1/4 হইতে পারে, 1/3 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তার মানে আর এর মান যদি একের থেকে বড় হয় তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, তখন আর টু দি পাওয়ার এনটা আগে আসবে। আর আর এর মান যদি আমাদের একের থেকে ছোট হয় তখন আমাদের একটা আগে আসবে। কিভাবে এটা মনে রাখা যায়? সবসময় দেখবা এই মানটা যেন পজিটিভ আসে, মানে দেখবা এই মানটা যদি পজিটিভ আসে তাহলে সূত্র ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো। তোমার যেভাবে ইচ্ছা খুশি, যেভাবে তোমার মনে রাখতে সহজ হয় তুমি সেভাবে মনে রাখতে পারো। আমি একটা রিভিউ করে দিই, সেটা হচ্ছে কোনো একটি গুণোত্তর ধারার প্রথম পদ যদি এ হয় এবং সেই গুণোত্তর ধারার সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে সেই গুণোত্তর ধারার এনতম পদ হবে এ আর টু দি পাওয়ার n-1, এবং সেই গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি হবে, ওটা আর এর মানের উপর ডিপেন্ড করবে। আর এর মান যদি একের থেকে বড় হয় তাহলে এস এন ইজ ইকুয়াল টু হবে এ ইন্টু আর পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। আর এর মান যদি একের থেকে ছোট হয় তাহলে এস এন ইজ ইকুয়াল টু হবে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1/r। বলো এটা বুঝছো কিনা? এখানে যা যা লিখছি সবগুলো বুঝেছো কিনা বলো? এতটুকুই লাগবে অধ্যায়ের অঙ্ক করতে, বলো এতটুকু বুঝেছো কিনা? বুঝছি। আচ্ছা, জি। হ্যাঁ, বুঝা এখানে না বোঝার মতো কিছুই লিখি নাই, জাস্ট এই দুইটা সূত্রের মধ্যে তোমরা কখনো গোলমাল পাকায়ও না, গোলমাল পাকবে অঙ্ক করলে দেখবা এটা সহজ হয়ে গেছে। আমি তোমাকে সামনে সহজ করে দেবো, এখন এটা নিয়ে আসলে উদাহরণ দিতে চাচ্ছি না, সামনে এমনি পাবো তখন দেখবো। ঠিক আছে, তাহলে গুণোত্তর ধারা সম্পর্কে এখানে কথাবার্তা বলা আছে। আমি তোমাকে গুণোত্তর ধারার এই ধারাটা কিভাবে আসে এটা তোমাকে আমি দেখাই দিলাম। তারপরে একটা গুণোত্তর ধারার উদাহরণ এখানে দেওয়া আছে, এই উদাহরণ নিয়েও আমরা কথাবার্তা বলছি। আর গুণোত্তর ধারাকে কাকে বলে সেটাও আমি বলছি, এখানে লেখাও আছে। তোমার যেটা ভালো লাগে তুমি এখান থেকে একটু দেখে নিলা। ঠিক আছে, তারপরে আসো এই যে আমাদের এখানে বলছে নিম্নক্ষেত্রে গুণোত্তর ধারাগুলো লিখো। আমি বলেছিলাম কি, কোন একটা গুণোত্তর ধারার প্রথম পদ এবং সাধারণ অনুপাত যদি জানা যায় তাহলে সেই গুণোত্তর ধারাও বের করা যায়। তো এখানে কি আছে, যে প্রথম পদের মান দেওয়া আছে, সাধারণ অনুপাতের মান দেওয়া আছে। তো এখান থেকে গুণোত্তর ধারাগুলোও নির্ণয় করা যায়। আমি তোমাকে একটা নির্ণয় করে দেখাই। মনে করো গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে 4, তার মানে কি ধারাটি কি হবে বলো তো? ধারাটি হবে এরকম, প্রথম পদ তো 4, তার মানে প্রথম পদ তো প্রথম পদের মতোই থাকবে। আর সাধারণ অনুপাতটা সবসময় গুণ হইতে থাকে পূর্ব পদের সাথে, তার মানে 4 × 10। তারপরের পদ হবে কত? এই যে আমাদের পূর্ব পদের সাথে আবার অনুপাতটা গুণ হবে, তার মানে কত? 4 × 10 ছিল, এর সাথে আবার 10 গুণ হবে, তারপরে ডট ডট ডট। তাহলে কিরকম হইলো? 4 + 40 + 400, তাই তো? এইভাবে ডট ডট ভাবে চলতে থাকবে। বলো এইভাবে বাকি ধারাগুলো নির্ণয় করতে পারবা? হ্যাঁ পাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর করলাম না, বাকিগুলো তোমাদের কি দেওয়া থাকলো? এইচডব্লিউ দেওয়া থাকলো। চেষ্টা করিও, আর চেষ্টা করে যদি না পারো আমি তো আছি, করে দেবো, টেনশন নেই। আচ্ছা, এটা এইচডব্লিউ দেওয়া থাকলো, অবশ্যই তোমার দায়িত্ব হচ্ছে এগুলো করা। আমার দায়িত্ব তো আমি পালন করতেছি, তোমার দায়িত্বও তোমাকে পালন করতে হবে। আসো, তারপরে গুণোত্তর ধারার সাধারণ পদ আমরা অলরেডি দেখে ফেলছি। কোনো একটা গুণোত্তর ধারার প্রথম পদ, কোনো একটা গুণোত্তর ধারার যদি প্রথম পদ আমাদের হয় হচ্ছে এ, এবং সেই গুণোত্তর ধারার আমাদের যদি সাধারণ অনুপাত সেটা যদি আমাদের আর হয়, তাহলে সেই গুণোত্তর ধারার এনতম পদ সেটা আমরা জানি, সেটা হবে এ আর টু দি পাওয়ার n-1। খুবই সহজ, আমরা এটা জানি, আমাদের এটা নিয়ে কোনো ডাউট নাই, এ আর টু দি পাওয়ার n-1। ঠিক আছে, আমরা এটা জানি, আমরা জানি। আচ্ছা, তারপরে দেখি, তারপরে আমাদের এই যে গুণোত্তর ধারার সাধারণ পদটা কিভাবে আসে এটা সূত্রটা এখানে প্রমাণ করা আছে, আমাদের তো এটা দরকার নেই। এই যে এটা হচ্ছে আমাদের এই লাইনটা দরকার, আসলে এনতম পদ হচ্ছে, এটুকু জানলে আমরা এসএসসির জন্য আর কি প্রিপেয়ার্ড। তারপর আসো দেখি, আমাদের বলতেছে ধারাটির 10তম পদ নির্ণয় করো। আমি কি বলছি, যে ধারা যাই হোক আমাকে কি বের করতে হবে? একটা ধারা দেওয়া থাকলে সেখান থেকে আমি প্রথম পদ এবং সাধারণ অনুপাত বের করে ফেলবো। আমি আবার বলি, আমাদের যদি ধারাটি সমান্তর ধারা হয় তাহলে আমরা সেখান থেকে প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করব। আমাদের যদি ধারাটি গুণোত্তর ধারা হয় তাহলে সেখান থেকে প্রথম পদ এবং সাধারণ অনুপাতকে বের করব। তাহলে দেখো আমাদের এখানে এই ধারাটা কি ধারা, প্রথমে আমরা দেখি। এখান থেকে এখানে গেলে আমাদের দেখো কি হচ্ছে, 2 বাড়লো, তার মানে 2। এখান থেকে এখানে গেলে কি হলো, দেখো তো 2 বাড়লো না, আসলে 4 বাড়লো, তার মানে এটা আসলে সমান্তর ধারা হওয়ার কোনো চান্স নাই। তো আসলে দেখি কি হয়, এখান থেকে এখানে গেলে আমাদের 2 গুণ করতে হচ্ছে, এখান থেকে এখানে গেলেও 2 গুণ করতে হচ্ছে, এখান থেকে এখানে গেলেও 2 গুণ করতে হচ্ছে, অর্থাৎ এটা আমাদের একটা গুণোত্তর ধারা।
তুমি এতটুকু শিওর হয়ে যাবা ধারাটা যদি সমান্তর না হয় অবশ্যই ধারাটার দিক গুণোত্তর ধারা। তো সমাধান করবা কিভাবে, তুমি লিখবা এখানে ধারাটির প্রথম পদ, তুমি লিখবা এখানে লিখবা হচ্ছে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ সেটা কত, সেটা হচ্ছে 2 এবং সাধারণ, যেহেতু এটা সমান্তর ধারা না অতএব অর্থাৎ গুণোত্তর ধারা, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের আসে হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত সেটা আমাদের কত, সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা লিখি এবং সেটা আমাদের আসতে যে কোনো পদ মাইনাস ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ, তার মানে আসলে হচ্ছে 2। তুমি যে কোনো পদ নাও, মনে করো 16 নিলাম, তাহলে পূর্ববর্তী পদ কত 8, ভাগ করো দেখো 2 আসবে, তার মানে যে কোনো পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ করবা। আর এখানে এ হচ্ছে আমাদের প্রথম পদ যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তাহলে ধারাটির 10তম পদ নির্ণয় করো। আমরা কি জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে nতম পদ কত বলো তো, বলো nতম পদ কত, তারপর লিখবা অতএব ধারাটি গুণোত্তর ধারা, অতএব ধারাটি হচ্ছে গুণোত্তর ধারা। এখানে এই কথাটা লিখতে হবে কারণ এটা কি ধারা তোমাকে তাকে ডিসিশন দিতে হবে। ধারাটি হচ্ছে গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা, ঠিক আছে। এবার বলো nতম পদ কত, গুণোত্তর ধারার nতম পদ কত, a টু দি পাওয়ার a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। এখন এই ধারায় আমরা কি করব, a এবং r এর মান বসাবো, n এর মানও জানা আছে, অতএব 10তম পদ তুমি লিখতে পারো, অতএব 10তম পদ। 10তম পদ কি হবে, a এর মান হচ্ছে আমাদের 2 দেওয়া আছে, r এর মান আমরা বের করছি 2 জানি, n এর মান দেওয়া আছে 10 মাইনাস 1, তার মানে কত হয় বলো তো, কত আসে বলো, এখানে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 9, তাহলে কত আসে, আসো করে দেখি। তাহলে 2 কে 9 বার গুণ করতে হবে, মানে 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2, তার মানে হচ্ছে 1024, এখান থেকে পাইলাম হচ্ছে 1024, এটাই হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। মানে ওই ধারাটির 10তম পদ কত, 1024, এটা হচ্ছে আমাদের আনসার। বলো এই অঙ্কটা বুঝতে পারছো কিনা, এই অঙ্কটা বুঝেছো কিনা বলো, রেসপন্স করো, অঙ্কটা বুঝছো, এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা বলো তো, আমার কথা কি শুনতে পাচ্ছ না নাকি, শুনতেছি। আচ্ছা ঠিক আছে, সেটা তো বলবা, আচ্ছা ঠিক আছে। আসো তারপরে দেখি, এখন বলছে ধারাটির সাধারণ পদ কত। এখন আমাদের কি করতে হবে, এই ধারা সাধারণ পদ নির্ণয় করতে হবে, মানে সাধারণ পদ মানে nতম পদ নির্ণয় করতে হবে। আসো nতম পদ নির্ণয় করি, মানে nতম পদ মানে কি, ওই ওই n এর মান যদি 1 বসাই তাহলে প্রথম পদ পাবো, n এর মান 2 বসালে দ্বিতীয় পদ পাবো, এরকম। তাহলে আসো এখন আগে দেখি ধারাটি সমান্তর কিনা। এখান থেকে এখানে গেলে দেখো 128 মানে 128 থেকে 64 হচ্ছে, মানে 64 কমছে। এখান থেকে এখানে গেলে কিন্তু 64 কমছে না, আরো কম কমছে, তার মানে কি এটা সমান্তর ধারা না, সমান্তর ধারা যেহেতু না তার মানে এটা গুণোত্তর ধারা। তার মানে আমরা এখন সলিউশন করব, সলিউশন কিভাবে করব, ধারাটির প্রথম পদ, ধারাটির, এই শুক্রবারে কিন্তু আমাদের ফিজিক্স পরীক্ষা আছে, অবশ্যই প্রিপারেশন নিও ভালো করে, গিফট আছে পরীক্ষায়। ধারাটির প্রথম পদ a = হচ্ছে 128, আচ্ছা। আর যেহেতু এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা পাই হচ্ছে সাধারণ, কি পাই বলো তো, সাধারণ অনুপাত। পড়া কি বুঝতে পারছো না আজকে, রেসপন্স নাই কেন, সেটা হচ্ছে যে কত, যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ, যে কোনো পদ 64, পূর্ববর্তী পদ হচ্ছে 128, তাহলে 64 ডিভাইডেড বাই 128 করলে আসে হচ্ছে হাফ, তা আসো হাফ লিখি, এখানে আসে হচ্ছে হাফ। তারপর বলছে ধারাটির সাধারণ পদ নির্ণয় করো। আমরা জানি যে কোনো গুণোত্তর ধারার nতম পদ, মানে সাধারণ পদ হচ্ছে nতম পদ, তাহলে nতম পদ কত আমরা জানি, nতম পদ এটা হচ্ছে আমরা জানি nতম পদ হচ্ছে a টু দি পাওয়ার r ইন্টু n মাইনাস 1, মানে a r টু দি পাওয়ার n মাইনাস 1, সরি। তাহলে এখন আমরা কি করব, a এবং r এর মান বসাই দিব, আমরা জানি।
তো এ এর মান আমরা জানি হচ্ছে 128, আর এর মান আমরা জানি হচ্ছে, এখানে দেখছো আমি ডি লিখছি, তো এরকম ভুল করো না, হ্যাঁ আমার মতো এরকম ভুল করো না, তোমরা এখানে অবশ্যই খেয়াল রাখবো, এখানে আর লিখবা অবশ্যই, আমি তো ভুল করে ফেলছি, এখান থেকে আর লিখবা। তাহলে আর এর মান আমরা বের করতে হচ্ছে হাফ। আচ্ছা, আর এন এর মান কত? এন এর মান তো আমরা জানি না, দেওয়া নাই, এটাই হচ্ছে আমাদের সাধারণ পদ। তার মানে এই ধারায় এখন যদি এন এর মান তুমি 1 বসাও তাহলে প্রথম পদ পাওয়া, এন এর মান 2 বসাইলে দ্বিতীয় পদ পাওয়া, এন এর মান 3 বসাইলে তৃতীয় পদ পাওয়া, এভাবে চলতে থাকবে। তুমি চাইলে এটাকে ছোট করতে পারো, কিন্তু আমার মনে হয় প্রয়োজন নাই, এরকম তুমি অ্যান্সার লিখে দিলে তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে, বুঝছো? এটাই হচ্ছে আমাদের আনসার। বলো এই অঙ্কটা বুঝছো? বুঝেছো কি? বুঝছি। তারপরে এখন দেখো আমাদের, এখন আমরা এখানে কি করব, আমরা বলি আমাদের ধারা যেরকমই হোক আমাদের উদ্দেশ্য থাকবে ওখান থেকে এ এর মান বের করা আর এর মান বের করা। গুণোত্তর ধারার ক্ষেত্রে এ এর মান আর আর এর মান বের করতে পারলে ওই ধারা সব কিছু আমরা বের করতে পারবো। আমি কথাটা ওই 13.1-এও বলেছিলাম, এখনও বলছি, কারণ এটাই আসলে দরকার। দেখো কোন গুণোত্তর ধারার প্রথম এবং দ্বিতীয় পদ যথাক্রমে হচ্ছে 27 এবং 9, তার মানে কি প্রথম আর দ্বিতীয় পদ জানলেই তো আমরা সেখান থেকে প্রথম পদ এবং সাধারণ অনুপাত বের করে ফেলতে পারি। তাহলে লিখবা এখানে ধারাটির প্রথম পদ, যেটাকে এ দ্বারা প্রকাশ করো, সেটা হচ্ছে 27, এবং কি বলছে সাধারণ অনুপাত। এগুলা কিন্তু উদাহরণের অঙ্ক করছি, তোমার বইয়ে যে উদাহরণ আছে সেখানকার অঙ্ক। সাধারণ অনুপাত সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এবং আর এর মান আসে হচ্ছে আমাদের কত দেওয়া আছে, এই সাধারণ অনুপাত কেন, আগে আমাদের দ্বিতীয় পদ দেওয়া আছে না, তাহলে আমরা দ্বিতীয় পদ লিখব, তারপরে তো সাধারণ অনুপাত বের করব। তো দ্বিতীয় পদ কত দেওয়া আছে, দ্বিতীয় পদ সেটা আমাদের দেওয়া আছে, মনে করো দ্বিতীয় পদ কত দেওয়া, আমরা তো দ্বিতীয় পদ কি কোনো কিছু দ্বারা প্রকাশ করি না নর্মালি, তাহলে দ্বিতীয় পদ সমান আমাদের 9 লিখতে পারি। অতএব আমরা লিখতে পারি এবার সাধারণ অনুপাত সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। সেই আর এর মান হবে যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ। তাহলে পূর্ববর্তী পদ পাওয়ার জন্য মিনিমাম দ্বিতীয় পদ নেওয়া লাগে। তাহলে 9/27 করলে কত আসে বলো তো? 1/3 আসে। তা আচ্ছা ঠিক আছে, তাহলে সাধারণ অনুপাতও পেয়ে গেছি, প্রথম পদও পেয়ে গেছি। তাহলে আমাদের এখন যা হবে সব বের করতে পারবো। আমাদের দেখো প্রথমে চাচ্ছে হচ্ছে ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো। অতএব এনতম পদ কত জানো বলো তো? এনতম পদ আমরা জানি হচ্ছে ar⁻n-1। তাহলে আমরা এখন বের করব পঞ্চম পদ, মানে এনতম পদ পঞ্চম পদ মানে এন এর মান হচ্ছে 5। পঞ্চম পদ মানে এন এর মান হচ্ছে 5। এর মান দেখো কত, এর মান হচ্ছে 27। আর এর মান কত, আর এর মান হচ্ছে 1/3। আচ্ছা, আর এন এর মান হচ্ছে কত, পঞ্চম পদ মানে এন এর মান হচ্ছে 5, তাহলে এন এর মান তুমি 5 বসাও, -1, তাহলে কত 1/3। আশা করি ক্যালকুলেটর টিপতে পারো, না পারলে আমি শিখাই দিব। বলো পারো কি না পারো না? না পারলে আমি শিখাই দিব। আর উপরে দিবা পাওয়ারে 5 - 1 মানে 4, আসে হচ্ছে এত। তারপরে এখানে 27 ইন্টু অ্যান্সার আসে হচ্ছে 1/3। তার মানে আমাদের পঞ্চম পদ হবে হচ্ছে 1/3। এটা গেল আমাদের পঞ্চম পদ। এরপরে আমরা কি করব, আমরা দশম পদ নির্ণয় করব। আসো দশম পদটা নির্ণয় করি। এবার আমরা নির্ণয় করব হচ্ছে আমাদের দশম পদ। অতএব দশম পদের জন্য সূত্র সেম, সেটা হচ্ছে যে ar⁻n-1। এখন এর মান বসাবা, আর এর মান বসাবা, আর এন এর মান বসাবা। এর মান হচ্ছে আমাদের দেখো কত দেওয়া আছে, 27 দেওয়া আছে। আর এর মান বের করছি 1/3। আর আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে এন এর মান আমাদের 10 দেওয়া আছে, 10 - 1। তার মানে এখানে হলো কত, 27 ইন্টু 1/3⁹। আশা করি এটাও ক্যালকুলেশন করতে তুমি পারো, আর না পারলে লজ্জা নাই, আমাকে বলিও, আমি শিখাই দেবো। আচ্ছা ঠিক আছে, ইন্টু এখানে 1/3 ইন্টু তারপরে পাওয়ার 9। এখানে যদি দাও তুমি এটা পাওয়া হচ্ছে 1/2, 729। তাহলে এই ধারার পঞ্চম পদ হচ্ছে আমাদের এটা, এই ধারার দশম পদ হচ্ছে এটা। বলো এই অঙ্কটা বুঝছো কিনা? এই অঙ্কটা কি বুঝেছো?
বুঝছি। ওকে, এই অঙ্কটা তুমি বুঝছো। তারপরে আমাদের আসো, আর কিছু অঙ্ক আছে, বেশি অঙ্ক নাই। আর গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র তুমি অলরেডি শিখছো। ওই গুণোত্তর ধারার প্রথম পদ যদি এ হয়, আর আমাদের ওই গুণোত্তর ধারার সাধারণ অন্তর যদি আর হয়, তাহলে সেই গুণোত্তর ধারার সমষ্টি দুই ক্ষেত্রে দুই রকমভাবে পাওয়া যায়। আমাদের আর এর মান যদি একের থেকে বড় হয়, তখন ওই গুণোত্তর ধারার সমষ্টি হবে এস এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার আর এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস ওয়ান। এখন ওই আর এর মান যদি আমাদের একের থেকে ছোট হয়, তাহলে ওই গুণোত্তর ধারার সমষ্টি হবে এরকম এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, এখানে হবে ওয়ান মাইনাস আর। বলো, এই দুইটা সূত্র তো তোমাকে আমি অলরেডি শিখাইছি, তাহলে এই দুইটা সূত্র তুমি পারবা। এই দুইটা ক্ষেত্রেই ব্যবহার করবো। অনেক ক্ষেত্রে দেখবা আর এর মান যখন আমাদের একের থেকে বড় আসে, তখন আমরা প্রথমটা ব্যবহার করব। আর অনেক ক্ষেত্রে আর এর মান যখন একের থেকে ছোট আসে, তখন আমরা দ্বিতীয়টা ব্যবহার করব। যেমন দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে আর এর মান কিন্তু একের থেকে ছোট ছিল, 1/3 ছিল। আবার আমরা আরেকটা অঙ্ক করলাম, এই যে এই অঙ্কটার ক্ষেত্রে এখানে আর এর মান কিন্তু একের থেকে বড় ছিল, তাহলে ঠিক আছে। আর আর এর মানে এক আসার অর্থ কি বলো তো? আর এর মানে এক আসার অর্থ হচ্ছে সব প্রতিবার তুমি একই পদ গুণ করতেছো। 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, তাহলে পরবর্তী পদ হচ্ছে 2। 2 এর সাথে আবার 1 গুণ করলে 2 হবে। মানে মানে আর এর মানে এক হওয়ার অর্থ হচ্ছে কিরকম হয় আমি তোমাকে দেখাই। আমরা তো এতক্ষণ ধরে দেখতেছি, আর এর মান যদি একের থেকে বড় হয় তাহলে এরকম সূত্র, আর এর মান যদি একের থেকে ছোট হয় তাহলে এরকম সূত্র, আর এর মান যদি এক হয় তাহলে কি হবে? মনে করো ওই ধারার প্রথম পদ হচ্ছে আমাদের এ, আর এর মানে 1, তার মানে দ্বিতীয় পদ কত হবে? এই আর এ ইন্টু ওয়ান, তার মানে আবার এই হইল। তৃতীয় পদ কত হবে? এ ইন্টু ওয়ান ইন্টু ওয়ান। চতুর্থ পদ কত হবে? এ ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, এরকম। তার মানে কি কত পাইলা দেখো তো? এ প্লাস এ প্লাস এ প্লাস এ, এভাবেই চলবে ধারাটা, এভাবেই চলবে ধারাটা। আর এই ধারার সমষ্টি কত হবে বলো তো? যতগুলো পদ ততগুলা, তার মানে এ এন হবে এই ধারার সমষ্টি। যদি এই ধারায় এন সংখ্যক পদ থাকে, তাহলে এই ধারার সমষ্টি হবে এ এন। ঠিক আছে? এটা নিয়ে সামনে একটা ম্যাথ আছে অধ্যায়ে, অথবা আমাদের উদাহরণের মধ্যে আছে, আমি দেখছি, তো করাবো। এটা হচ্ছে আমাদের ছোট করে একটা রিভিউ ছিল। তো ঠিক আছে, আমি আশা করি তোমরা এতদূর পর্যন্ত এখানে যা যা পড়ানো হয়েছে বুঝতে পারছো। আমি আগেই পড়াই এসেছি। তো আসো তারপরে যাই। এই যে এখানে ওই কথাটা বইয়ে দেখবে, এই কথাটা সুন্দরভাবে লেখা আছে। এই যে আমাদের যদি আর এর মানে একের থেকে ছোট হইলে কি হবে সেটা জানলাম, আর এর মানে একের থেকে বড় হইলে কি হবে সেটা জানলাম। যদি আর এর মানে 1 হয় তাহলে কি হবে? প্রত্যেকটি পদ তখন প্রথম পদের সমান হবে, আর প্রথম পদের সমান হলে সে ধারার সমষ্টি হবে হচ্ছে এরা। ঠিক আছে? বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা তুমি, বলো। বুঝছি। ঠিক আছে, রুনি বুঝতে বুঝছি। পারছো? রুনি বুঝতে পারছো? বলছি রুনি, তুমি কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। এই যে এখানে প্রমাণটা দেওয়া আছে, তোমার যদি ইচ্ছা করে তুমি প্রমাণটা দেখতে পারো, না ইচ্ছা করলে নাও দেখতে পারো। কাজ করার দরকার নাই, এই কাজটা আসলে প্রয়োজন নাই, মানে আমাদের এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, চাইলে করতে পারো, হোমওয়ার্ক দেওয়া থাকলো। আসো এবার আমরা কি করব? সমষ্টি নির্ণয়ের কিছু ম্যাথ করব। তো সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে সূত্র কিন্তু দুইটা, আর এর মানে একের থেকে বড় কিনা ছোট সেটা আমাদের দেখতে হবে। আমরা যেহেতু গুণোত্তর ধারার অধ্যায়ে আছি, তার মানে ধারাটা অবশ্যই গুণোত্তর হবে। তারপরে আমরা চেক দিব, আমরা পরীক্ষায় তো জানবো না ধারাটা সমান্তর নাকি গুণোত্তর, তা আসলে চেক দিই। এটা দেখো, এখান থেকে এখানে গেলে আমাদের 12 বাড়তেছে, এখান থেকে এখানে গেলে আমাদের কত বাড়তেছে? 24 বাড়তেছে। তার মানে এটা সমান্তর না, অর্থাৎ ধারাটি গুণোত্তর ধারা। বুঝে গেছি আমরা। আমাদের পরীক্ষায় দুই ধরনের ধারায় থাকতে পারে, হয় সমান্তর থাকবে, না হলে গুণোত্তর থাকবে। যেহেতু এটা সমান্তর না, অর্থাৎ এটা অবশ্যই গুণোত্তর ধারা। তাহলে এই ধারার প্রথম পদ সেটা আমরা যদি এ দ্বারা প্রকাশ করি, তাহলে সেটা হলো 12। তারপরে কত পাবা? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত সেটাকে যদি তুমি আর দ্বারা প্রকাশ করো, এটা কি হবে? যে কোনো পদ মাইনাস যে কোনো পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ। যে কোনো পদ হচ্ছে 24 আর পূর্ববর্তী পদ হচ্ছে 12, ভাগ করে দাও, দেখো 2 পাবা। আচ্ছা, এখন আমাদের বলতেছে ধারাটির সমষ্টি কত। এখন দেখো, সমষ্টি যেহেতু নির্ণয় করতে চাই বলছে আমাকে, তাহলে আমাকে কি করতে হবে? এই ধারার শেষের এই পদটা কততম পদ সেটাকে জানতে হবে। তাহলে আমরা কি করব? আমরা ওই যে আমরা সমান্তর ধারার মধ্যে এই ধরনের ম্যাথ করে এসেছি, তাহলে এটাকে আমরা এনতম পদ ধরে নেব। তারপরে দেখবো এন এর মান কত আসে, তারপরে ওই এন এর মান ব্যবহার করে এই ধারার সমষ্টি নির্ণয় করব। তাহলে ধরি ধারাটির, দেখো এই ধারার এ আর আর এর মান জেনে গেছি, তার মানে এখন এই ধারার সব কিছুই বের করতে পারবো। ধারাটির এনতম পদ
সেটা হচ্ছে তোমার 768। আর গুণোত্তর ধারার এনতম পদকে তুমি কি জানো, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এটা সমান হবে আমাদের 768। তাহলে তুমি আমাকে বলো এ এর মান জানো আর এর মান জানো, বসায় দাও। এ এর মান জানো 12, আর এর মান জানো হচ্ছে 2, আর এন মাইনাস ওয়ান এখানে আছে, আর এখানে হলো 768। দেখো তো 12কে তুমি ওই সাইডে গুণ করে দিতে পারো না, তাহলে 768 ভাগ 12 দাও, 768 ভাগ 12 দাও, দিলে আসে হচ্ছে 64। তার মানে 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান সমান 64। তো এখন এটাকে সমাধান করতে কি গেলে কি করতে হবে, আমরা জানি পাওয়ার পাওয়ার আমরা যদি ভিত্তি ভিত্তি এক করতে পারি তাহলে পাওয়ার আর পাওয়ার সমান হয়, তাহলে এখন ভিত্তি ভিত্তি এক করার চেষ্টা করব। 64কে আমরা 2 এর পাওয়ার রূপে প্রকাশ করব। তাহলে কি হয় দেখো, 2কে যদি তুমি 8 বার গুণ করো তাহলে হয় 16, 2কে যদি তুমি 10 বার গুণ করো তাহলে কত হয় দেখো, 2কে 8 বার গুণ করলে কত হয় জানো, 256 হয়, সরি 2কে 8 বার গুণ করলে 256 হয়, 4 বার গুণ করলে হয় 16, তাহলে 5 বার গুণ করে দেখো, 5 বার গুণ করলে হয় হচ্ছে 32, 6 বার গুণ করলে হয় হচ্ছে 64। মানে 2কে যদি 6 বার গুণ করো মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 যদি এরকম করো তাহলে তুমি 64 পাবা, ঠিক আছে। আর আমরা এখন একটু সূচকের অধ্যায়ের মানে নলেজ কাজে লাগাবো, সেটা কেমন, আমরা 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান জানি, আর দেখো ভিত্তি ভিত্তি এক, তাহলে পাওয়ারগুলো যোগ হবে, তার মানে 2 টু দি পাওয়ার এখানে 1 যোগ 1 যোগ 1 যোগ 1, এখানে 6টা লাগবে, 1 2 3 4 5, এখানে একটা 2 মিসিং আছে, তার মানে এখানে পাওয়ার 6 হবে। ভিত্তি ভিত্তি এক, তাহলে আমরা দেখো ভিত্তি ভিত্তি এক হলে পাওয়ার পাওয়ার সমান লিখতে পারি n মাইনাস ওয়ান সমান 6, তার মানে n এর মান আমরা লিখতে পারবো হচ্ছে 7। এই ধরনের সমীকরণ সলভ করা তোমরা 4 নম্বর অধ্যায়ে শিখবা বা শিখেছো, তোমাদের কি মনে পড়ে, বলো মনে পড়ে? প্রত্যেকটা অধ্যায় কানেক্টেড, একটা অধ্যায়ের নলেজ আর একটা অধ্যায় কাজে লাগবে, তো প্রত্যেকটা অধ্যায় একটু গুরুত্ব সহকারে শিখতে হবে। আমরা কি করছি আমি তোমাকে আরেকবার বলি, আমরা ধারাটির এনতম পদ ধরে নিলাম হচ্ছে 768, তাহলে আমরা এনতম পদের সূত্র জানি এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 768। এখন আমরা এ এর মান বসাইছি, আর এর মান বসাইছি, এন এর মান বের করব, তাহলে এ আর এখন এ এর মানটার দিকে ভাগ করে দিলাম, তাহলে 64 হইলো। এখন দেখো আমাদের এখানে পাওয়ার রিলেটেড কিছু একটা আছে, মানে আমাদের চলকটা পাওয়ারে আছে, তার মানে আমাদের কী করতে হবে, উদ্দেশ্য এখন ভিত্তি ভিত্তি সমান করা। এখানে ভিত্তি 2 আছে, তাহলে এখানে 2 এর পরে কত পাওয়ার দিলে 64 হয়, 2 এর পরে 6 পাওয়ার দিলে 64 হয়, সেজন্য এরকম দিলাম। তারপরে এই যে ভিত্তি ভিত্তি বাদ দিয়ে দিলাম, তাহলে পাওয়ার আর পাওয়ার সমান হলো n মাইনাস ওয়ান সমান 6 হলো, সেখান থেকে n এর মান 7 পেলাম। বলো এত দূর পর্যন্ত বুঝেছো? বলো এত দূর পর্যন্ত বুঝেছো কিনা, তাড়াতাড়ি তাড়াতাড়ি রেসপন্স করো, না বুঝলেও বলো, বুঝলেও বলো। ফারদিন বুঝেছো? স্যার একটু আমি তোমাকে বলি এটা এটা সহজ, দেখো আমাদের প্রথম পদ এত, সাধারণ অনুপাত এত, আমরা এটা তো ধারা থেকে বের করলাম, তাহলে ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা, তাহলে এখানে ধারার এনতম পদ হচ্ছে আমরা এন এর মান দরকার, কারণ আমাদের ধারাতে কয়টা পদ আছে এটা যদি না জানি তাহলে কি সমষ্টি নির্ণয় করতে পারবো না, সেজন্য কি করবো, এটাকে এনতম পদ ধরে নিব। এনতম পদ যদি ধরে নিই তাহলে দেখো এখান থেকে লিখলাম ধারাটির এনতম পদ হচ্ছে 768, আর এনতম পদের সূত্র তুমি কি জানো, এ আর ইন্টু এন মাইনাস ওয়ান, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখানে এ আর এর মান বসাই দিবা, এ আর এর মান বসায় দেওয়ার পরে তুমি কি করবা, এখানে যা গুণটুন ভাগ টাগ যাই সব করে দিবা, তারপরে দেখবা এরকম একটা ফরম্যাট তুমি পাবা। এখন এই ফরম্যাট থেকে তুমি কিভাবে সমাধান করবা, এখানে ভিত্তি ভিত্তি এক করতে হবে। এখন 2 এর পরে কত পাওয়ার দিলে 64 হয়, 2 এর পরে পাওয়ার 6 দিলে 64 হয়, 2 এর পরে যদি পাওয়ার 6 দাও তাহলে 64 হয়, তাহলে 2 এর পরে পাওয়ার 6 দিলাম, আর এটা মানেই হচ্ছে 64। এখন আমাদের 64 লেখার দরকার নাই, তারপরে কি করব, ভিত্তি ভিত্তিকে বাদ দিয়ে দিব, এই যে 2 ভিত্তি, এখানেও 2 ভিত্তি, ভিত্তি ভিত্তিকে বাদ দিয়ে দিলে n মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 6, তাহলে n এর মান হয় হচ্ছে 7। বলো এবার বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যদি বুঝেই থাকো তাহলে আমরা এখন ধারাটার সমষ্টি নির্ণয় করবো, তার মানে ধারাতে 7টা পদ আছে। এখন n এর মান দেখো, আমাদের r এর মান হচ্ছে 2 এর থেকে বড়, এখানে লিখতে পারবা r ইজ গ্রেটার দেন 1, অতএব n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি সেটা কি হবে, সেটা হবে হচ্ছে Sn is equal to a power r minus r to the power n minus 1 r minus 1। ওকে, তাহলে এখন আমরা n এর মান কত বসাবো, n এর মান বসাবো হচ্ছে 7, তাহলে S7 সমান এর মান দেখো আমরা বের করেছি 12 ইন্টু
আর আর এর মান হচ্ছে আমাদের কত 2, 2 এর পরে বসবে 7 মাইনাস 1, আর এখানে হবে আর এর মান 2 মাইনাস 1। তাহলে বলো এখান থেকে কত আসে? 7 সমান ক্যালকুলেশন করো, প্রথমে 12 ইন্টু 2 কে 7 বার গুণ করো, 2 টু দি পাওয়ার 7 আসে হচ্ছে 128, 128 থেকে বা এক বাদ দিলে হয় হচ্ছে 127, আর এখানে আসে 1, বাস তাহলে 12 গুণ 127 কত আসে? 1524, 1524, এটাই হচ্ছে আমাদের আনসার। বলো বুঝেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা সহজ ছিল, কঠিন কিছু না। তো এইবার এই ধারাটা সমষ্টি দেখব, দেখে আমরা মনে করো আজকের ক্লাসটা শেষ করে দিতে পারবো। তা আসলে এই ধারাটার সমাধান দেখি। দেখো আমাদের এখানে প্রথম পদ এটা, দ্বিতীয় পদ এটা, এখান থেকে তৃতীয় পদ এটা, চতুর্থ পদ এটা। তো এটা আমরা যদি চেক করতে যাই তাহলে দেখবো সমান্তর না, সমান্তর না হলে অবশ্যই গুণোত্তর। তাহলে লিখবো এখানে এখানে বা প্রথম পদ গুণোত্তর ধারা দেখলাম, দেখা মানেই প্রথম পদ এবং সাধারণ অনুপাত লিখে ফেলা। প্রথম পদ 1, সাধারণ অনুপাত, সেটাকে তুমি আর দ্বারা প্রকাশ করো এবং সেটা কত হবে জানো? কি হবে জানো বলো তো? যে কোনো পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ। এখানে যে কোনো পদ হচ্ছে মনে করো হাফ নিলাম, আর পূর্ববর্তী পদ হচ্ছে 1, তার মানে হাফকে যদি 1 দ্বারা ভাগ করো হাফ হাফই থাকে, তার মানে সাধারণ অনুপাত পেলাম হচ্ছে হাফ। আমাদেরকে বলতেছে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি, তার মানে কি এন এর মান দেওয়াই আছে, তাহলে এখানে এন এর মান বের করার ঝামেলা নাই। তা আসো এন এর মান বের করে, মানে আমরা কি করব, আমরা জানি যে আমরা এটা তো জানি যে এন সংখ্যক পদের সমষ্টি। এখন দেখো এখানে ব্যাপারটা কি, এখানে আর এর মান হচ্ছে 1 এর থেকে ছোট, তার মানে এখানে আর এর মানটা আমাদের 1 এর থেকে ছোট। আর এর মান যদি 1 এর থেকে ছোট হয় তাহলে আমরা সমষ্টি কি জানি বলো তো? Sn is equal to a1 minus r to the power n divided by 1 minus r। ওকে, তাহলে এবার আমরা বসাই দিব, আমাদের কি বলছে প্রথম 8টি পদের সমষ্টি, তার মানে এখানে n এর মান আমরা 8 বসাবো, is 8 সমান a এর মান আমরা বের করছি 1, 1 মাইনাস আর এর মান বের করছি হচ্ছে হাফ, হাফের পরে পাওয়ারে দেওয়া কত 8, কারণ আমাদের n এর মান 8 বলা আছে। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আমাদের, আসলে সেকেন্ড ব্র্যাকেট দিই, মুছে দিই, ভালো করে লিখি আবার। দেখো এখানে a এর মান হচ্ছে আমাদের 1, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস আর এর মান হচ্ছে হাফ, হাফের পরে পাওয়ার হলে দিবা 8, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 1 মাইনাস আর এর মান হচ্ছে হাফ। ঠিক আছে, এবার আমরা ক্যালকুলেশন করে দিয়ে আসো, ক্যালকুলেশন করলেও দেখো উপরে কত আছে 1 ইন্টু, আচ্ছা এখানে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1কে যদি 8 বার গুণ করো একই হয়, 2কে 8 বার গুণ করলে কত আসে, 2কে 8 বার গুণ করলে আসে 256, তার মানে এখানে হবে 256। ঠিক আছে, আর এখানে নিচে হবে হচ্ছে হাফ, একের মধ্যে থেকে হাফ বাদ দিলে আর হাফ থাকে, তুমি লসাগু করলেও এটাই পাবা, আমি লসাগু করলাম না, একবারেই লিখে দিলাম আর কি। তারপরের লাইনটা দেখো কীরকম হবে। তো আমাদের এখানে যদি তুমি লসাগু করো, মনে করো লসাগু করলাম হচ্ছে 256, 256 লসাগু করলে এখানে হবে হচ্ছে 256 মাইনাস 1। এই কয়েকদিন আগে একটা মেইন ভাইরাল হয়েছে আমাদের অভিষেক ভাইয়ের, অভিষেক ভাইকে চেনো? আচ্ছা যাই হোক, চেনা লাগবে না। তাহলে দেখো এখানে কত হইলো, উপরে উপরে হইলো 255 ডিভাইডেড বাই 256, আর নিচে হইলো হাফ, তাহলে এখন হাফটাকে উপরে নিয়ে যাইতে হবে না, তো এইভাবে নিয়ে যাবা 255 আর কি, 255 ডিভাইডেড বাই 256 ইন্টু, এখানে ইন্টু যেহেতু দেখো এটা ভাগ ছিল গুণ করেছো, তার মানে উল্টায় যাবে, এরকম উল্টায় গেল, এবার গুণ করে দাও, গুণ করে দিলে কত আসে 255 ইন্টু 2 আসে হচ্ছে 510, তার মানে আসলে হচ্ছে 510 ডিভাইডেড বাই 256, এটাই হচ্ছে সমাধান। দেখবা বইয়ে এটাই সমাধান করা আছে, বলো এটা বুঝছো কিনা? এটা বুঝেছো? হচ্ছে কিছুই না, খালি নর্মাল ক্যালকুলেশন। আর এটা তোমাদের হোমওয়ার্ক আপাতত দেওয়া থাকলো, না পারলে আমি আগামী ক্লাসে করে দেবো, বইলো সহজ আছে। এ ধরনের একটা অঙ্ক 13.1-এও করাইছি, যদি না পারো আমি আসি। আর আমরা এটা কালকে সমাধান যদি তোমরা পেরে যাও তাহলে আমরা কালকে 13.2 শুরু করবো আর কি, নেক্সট ক্লাস। এটা আমরা করবো হচ্ছে নেক্সট ক্লাস, লিখে দিয়ে আসো, এটা আমরা করবো হচ্ছে নেক্সট ক্লাস। আজকের ক্লাসটা খুব বেশি বড় হলো না, আমি খুবই ক্লান্ত, সারাদিন অনেক পরিশ্রম গেছে আজকে, খুব বেশি বড় করতে পারলাম না। বলো এতদূর পর্যন্ত সব কিছু ক্লিয়ার বুঝেছো কিনা? রুনি বলো সব কিছু বুঝেছো কিনা? ফারদিন বলো সব কিছু বুঝেছো কিনা? বুঝছি স্যার। আচ্ছা রুনি, তুমি মাঝে ক্লাসে ছিলা না, তোমাকে আমি
বলবো যে ক্লাসটা শেষ হলে যখন আপলোড করে দেবো একটু দেখে নিও যেটুকু মিস করছো, ঠিক আছে? আর ফারদিন তুমি পুরো ক্লাসটাই ছিলা, নোট করে ফেলিও। আমি ক্লাসটা আপলোড দেওয়ার পরে দেখে দেখে নোট করে ফেলিও, সাথে নোটটা রাখিও, দেখবা কাজে লাগবে, পরীক্ষাতে খুব ভালো কাজ দেবে। আর দুইটা ক্লাসের মাধ্যমে আমাদের 13.2 শেষ হবে। তারপরে শুক্রবারে আমরা কি করব, এই অধ্যায়ের উপরে সৃজনশীল প্র্যাকটিস করব। তাহলে আমাদের মনে করো এই অধ্যায় শেষ, ঠিক আছে? তারপর রেকর্ডিংটা অফ করে নিই। আজকের ক্লাসটা বড় করতে পারছি না, মানে আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে।